আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপি এবং জামাতের ভোটের লড়াইয়ে কোন দল জিতবে এবং আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে, আমি আপনাদেরকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব যে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে। আশা করছি আপনারা আমার যুক্তিগুলো মেনে নিতে বাধ্য হবেন। জামাত এবং বিএনপির লড়াই মানে ডক্টর শফিকুর রহমান এবং তারেক রহমানের লড়াই হতে যাচ্ছে আগামী নির্বাচনে। এখন আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ডক্টর শফিকুর রহমান এবং তারেক রহমান এই দুজনের প্রতি মানুষের বিশ্বাস কেমন, বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী যে শিবিরটা রয়েছে এই শিবিরে এই দুইটা ব্যক্তির গ্রহণযোগ্যতা কতটুকু। যদি আপনি এই দুজন ব্যক্তির ব্যক্তিত্ব নিয়ে হিসাব করেন তাহলে বাংলাদেশের মানুষের কাছে তারেক রহমানেরও গ্রহণযোগ্যতা রয়েছে এবং ডক্টর শফিকুর রহমানেরও গ্রহণযোগ্যতা রয়েছে, এবং বাংলাদেশের এই আওয়ামী লীগ বিরোধী যে শিবিরটা রয়েছে এই শিবিরে এই দুজন ব্যক্তিকে আসলে মানুষ অত্যন্ত ভালো মানুষ মনে করে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ আসলে এই দুইজনের মধ্যে কাকে বিশ্বাস করে আগামী নির্বাচনে ভোট দেবে। একটা দলের মূল শক্তিটা হচ্ছে নেতা এবং কর্মী। এখন আসি যে ডক্টর শফিকুর রহমানের যেই কর্মী বাহিনী বা নেতার বাহিনী আর তারেক রহমানের যে নেতা এবং কর্মী বাহিনী, এই দুইটা আসলে কেমন। প্রথমে আসি ডক্টর শফিকুর রহমানের যেই নেতাকর্মী বাহিনী। বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামের রোকন সংখ্যা প্রায় 1,35,000-এর মতো। আর যারা জামাতের এই রোকন কি জিনিস এটা বুঝেন না তাদের উদ্দেশ্যে বলছি, রোকন হচ্ছে তাদের শপথবদ্ধ কর্মী। মানে ইসলামিক যেই জ্ঞান এটাকে মোটামুটি পরিপূর্ণ করার পর তাদের একটা পরীক্ষা নেওয়া হয় যে আসলে জামাতের যে রাজনীতি এই রাজনীতির ফিলোসফি তারা সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা, এবং এই জামাত যেই কোয়ালিটিতে তাদের নেতাকর্মী তৈরি করতে চায় সে পরিপূর্ণ কর্মীতে রূপান্তরিত হয়েছে কিনা, এটা পরীক্ষা করার জন্য তারা একটা পরীক্ষা দেয়, এবং সেই পরীক্ষাতে যখন উত্তীর্ণ হয় তখন সে আসলে রোকন হয় এবং শপথবদ্ধ হয়। এখন শপথবদ্ধ তারা কিভাবে হয়, তারা এভাবেই শপথবদ্ধ হয় যে তার অর্থ, তার সময়, তার পরিবার, তার সন্তান সব কিছুই সে আল্লাহর জন্য দান করে দেবে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সেটা জামাত ইসলামের যে রাজনীতি এই রাজনীতির মাধ্যমে, মানে তার অর্থ দিয়ে, তার সময় দিয়ে, তার জীবন দিয়ে, তার সন্তান দিয়ে সব কিছুর ঊর্ধ্বে সে আল্লাহকে ভালোবাসবে, এবং আল্লাহকে ভালোবাসবে এই জামাতের সংগঠন করার মাধ্যমে। তাহলে একবার চিন্তা করেন যে পুরো বাংলাদেশে যদি 1,35,000-এর মতো যদি তাদের রোকন সংখ্যা থাকে, প্রায় 400 থেকে 450 এভারেজ যদি আপনি হিসাব করেন প্রতিটা আসনে তাদের রোকন সংখ্যা রয়েছে। এরপরে আসেন তাদের সহযোগী রোকন আছে, আবার তাদের কর্মী বাহিনী আছে যারা অ্যাক্টিভ কর্মী। বাংলাদেশে যদি আপনি জামাতের রোকন, সহযোগী রোকন এবং কর্মী বাহিনী সহ যদি আপনি হিসাব করেন প্রায় 40 থেকে 50 লক্ষের মতো তাদের এই লোকগুলো রয়েছে। এরা অত্যন্ত অ্যাক্টিভ এবং দলের প্রতি তাদের আনুগত্য এতটা বেশি যে ডক্টর শফিকুর রহমান যদি বলে যে দাঁড়িয়ে থাকতে তারা দাঁড়িয়ে থাকবে, যদি বসতে বলে তারা বসবে। মানে এই কর্মীদেরকে এমনভাবে জামাত প্রশিক্ষণ দেয় যে তাদের দলীয় হাইকমান্ড যেটা আদেশ করবে তারা সেটাই মানবে এবং সেটাই পালন করবে। তাহলে একটা জিনিস চিন্তা করেন যে ডক্টর শফিকুর রহমানের হাতে প্রায় 30 থেকে 40 লক্ষ এরকম কর্মী আছে যাদেরকে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারেন। আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামাত শিবিরের উপরে নির্মম নির্যাতন চালানো হয়েছিল, এবং অনেক মানুষ ধারণা করেছিল যে আওয়ামী লীগ সরকারের পতন হলে, বা আওয়ামী লীগের নেতাকর্মীরাও ধারণা করেছিল যে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে তাদের উপরে নির্মম নির্যাতন চালাবে জামাত বা শিবির। কিন্তু তারা দলীয় হাইকমান্ডের কথা এমনভাবে মেনেছে যে হাইকমান্ড বলে দিয়েছে কারো উপরে আক্রমণ করা যাবে না। একটা সিঙ্গেল প্রমাণও দেখাতে পারবেন না যে জামাতের কোনো নেতাকর্মী কোনো আওয়ামী লীগ নেতাকর্মীর উপরে, বা জামাতের কোনো রোকন আওয়ামী লীগের কোনো নেতার উপরে আক্রমণ করেছে। একটা সিঙ্গেল প্রমাণ আমি এখন পর্যন্ত দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্টসে জানাতে পারেন। তাহলে ডক্টর শফিকুর রহমান কর্মী বাহিনী পেয়েছে বা সৈনিক পেয়েছে, এটা বাংলাদেশে অন্য কোনো দলের নেই এবং
অন্য কোনো দল এরকম একটা বাহিনী তৈরি করা আদৌ সম্ভব নয়। এবার আসি যে তারেক রহমানের যে কর্মী বাহিনী এবং নেতা, 5ই আগস্টের পর আপনারা দেখেছেন যে তারেক রহমানের বা বিএনপির নেতাকর্মীরা কীভাবে এই সমাজে বিশৃঙ্খলা তৈরি করা শুরু করেছে। এমনকি টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, তারপরে টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্টেশন দখল, মানে হচ্ছে যেই কয়টা প্রক্রিয়া আছে ধান্দা করার সবগুলো প্রক্রিয়া কিন্তু তারা দখল করে নিয়েছে। এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় যতটা দখলবাজি, চাঁদাবাজি হয়েছে তার চাইতে বেশি করা শুরু করেছে। এর কারণ কি? কারণ হচ্ছে আওয়ামী লীগের সময় নির্দিষ্ট নেতা ছিল, যেহেতু 5ই আগস্টের পর এরকম নির্দিষ্ট নেতা নেই, তাই যার যতটুকু ক্ষমতা আছে সে সেটা দিয়েই শুরু করেছে। আর এই কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর বিএনপিকে একে পাল্লায় ওজন করতেছে। এখন বাংলাদেশে যে লোকগুলো চায় আসলে এই জাতীয় অপকর্ম, ধান্দাবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলো যারা পছন্দ করে না, এই লোকগুলো অটোমেটিকলি কাকে পছন্দ করবে বা কোন দলকে পছন্দ করবে? সরাসরি তারা জামাতকে পছন্দ করবে। এখন এই নিরীহ মানুষের সংখ্যা কত পার্সেন্ট সেটা নির্ভর করে জামাতের ভোট কত পার্সেন্ট বেড়েছে। এর বাইরে আসেন যে তারেক রহমান 5ই আগস্টের পর থেকে তার নেতাকর্মীদেরকে বিভিন্ন রকম বাণী শুনিয়ে আসছেন এবং বিভিন্ন নসিহত করে আসছেন, কিন্তু বাস্তবে কি বিএনপির নেতাকর্মীরা তার এই নসিহত শুনছে? আসলে শুনছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে বিএনপি যারা করে বা বিএনপির রাজনীতি যারা করে তারা কেন করে? তারা এই কারণে করে যে এই বিএনপি ক্ষমতায় থাকলে তারা ভালো কিছু করতে পারবে, ভালো ধান্দা পানি করতে পারবে, তারা ভালো টাকার মালিক হতে পারবে, তারা এলাকায় প্রভাব প্রতিপত্তি বাড়াতে পারবে, তাদেরকে মানুষ সম্মান করবে, তাদের একটা পাওয়ার থাকবে, মানুষ তাদেরকে ভয় পাবে, সবাই তাদেরকে জি হুজুর করবে। এই জাতীয় কারণে বেশিরভাগ বিএনপির নেতাকর্মীরা তাদের এই দলটা করে। আর পক্ষান্তরে জামাতের যে নেতাকর্মীরা রয়েছে, এই নেতাকর্মীদেরকে আপনি খুব ভালোভাবে চিনবেনও না। বিশেষ করে আপনাদেরকে যদি আমি বলি যে জামাতের যেই থানা আমিরগুলো থাকে, এই থানা আমিরগুলো যদি আপনার সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন না যে এই লোকটা একজন থানার আমির। থানার আমির মানে কি? বিএনপির একজন থানার এমপি পদপ্রার্থী, যে মানে নিশ্চিত যে এমপির নমিনেশন পাবে এই লোক, আর জামাতের যে থানা আমির সেম এক ব্যক্তি। কিন্তু এই লোকটা যদি আপনার সামনে এসে কথা বলে, আপনার সাথে যদি সে আড্ডা দেয়, আপনি বুঝতে পারবেন না এই লোকটা আসলে জামাতের আমির বা কর্মী। কারণ তাদের মধ্যে আসলে ওই জিনিসটা আসলে নাই এবং তাদেরকে সেভাবেই কিন্তু প্রশিক্ষণ দিয়ে তোলা হয়েছে যে এই লোকগুলো আসলে ক্ষমতার জন্য, এলাকায় সবাই তাকে সালাম দিবে এই জন্য তারা রাজনীতি করে না, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাজনীতি করে এবং সেভাবেই কিন্তু তাদেরকে ঘরে উঠানো হয়েছে। অতএব এই নেতাকর্মী আর বিএনপির নেতাকর্মী বা তারেক রহমানের যে ব্যাটালিয়ন পার্টি এবং ডক্টর শফিকুর রহমানের যে ব্যাটালিয়ন পার্টি, এই দুইটা পার্টির মধ্যে পার্থক্য এটা যে বিএনপির যে নিশ্চিত নমিনেশন পাবে এই লোকের সাথে যদি আপনি দেখা করতে যান তাহলে আপনাকে অনেক লোককে ধরে তারপর কথা বলতে হবে। আর আপনি যদি জামাতের আমিরের সাথে কথা বলতে যান আপনি যে কোনো সময় চাইলেই পারেন, আবার হয়তো দেখা গেছে যে সে আপনার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে বা আপনার সাথে কথা বলতেছে। মানে এই দুইটা ব্যবধান। আশা করছি আমি বুঝাতে পেরেছি যে ডক্টর শফিকুর রহমানের যে ব্যাটালিয়ন পার্টি আর তারেক রহমানের যে ব্যাটালিয়ন পার্টি, এই দুটো পার্টির মধ্যে পার্থক্য আসলে কি। আর জনগণের কাছে যদি এই জিনিসটা স্পষ্ট হয় তখন জনগণ আসলে কোন নেতাকে বেশি চয়েস করবে। আশা করছি আপনারা বুঝে গেছেন। এবার আসি ডক্টর শফিকুর রহমান এবং তারেক রহমানের মধ্যে আসলে প্লাস এবং মাইনাস কতটুকু। তারেক রহমানের জন্য একটা সুবিধা হচ্ছে যে তারেক রহমান বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় একটা দলের নেতৃত্ব দিচ্ছে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশে যে একটা হিউজ জনগোষ্ঠী জিয়াউর রহমানকে ভালোবাসত তারাই কিন্তু বিএনপিকে সমর্থন করে। এখন তারেক রহমান একটা রেডি জনগোষ্ঠী রয়েছে যারা বিএনপিকে ভালোবাসে বা বিএনপিকে ভোট দেবে। আর অন্যদিকে জামাত ইসলাম বিএনপির তুলনায় অনেক অজনপ্রিয় দল। যেমন এই পর্যন্ত জামাতের যে ভোট ব্যাংক এটা হিসাব করলে জামাতের ভোট কিন্তু 12% উপরে কখনো হয়নি। আর বিএনপির হিসাব করলে 35%-এর নিচে বিএনপি কখনো ভোট পায়নি। তার মানে কি প্রায় জামাতের যে জনসমর্থন আর বিএনপির যে জনসমর্থন এটা প্রায় 3 গুণ কম।
কিন্তু এই যে জামাতের যে একটা বিশাল কর্মী বাহিনী এবং এবং সেনাবাহিনীর মতো একটা সংঘবদ্ধ বাহিনী আছে ডক্টর শফিকুর রহমানের, যাদেরকে ডক্টর শফিকুর রহমান যাই বলে তারা তাই করে, তার কথার বাইরে একটুও লড়াচড়া করে না। এই কর্মী বাহিনী যখন পুরো বাংলাদেশে 5 আগস্টের পর তাদের যে কার্যক্রম, তাদের যে ধৈর্য, এবং তারা কোনো লুটপাট ধান্দাবাজিতে জড়িত হয়নি, এমনকি জনগণ বিরক্ত হবে এরকম কোনো কর্মকাণ্ড করেনি। এমনকি জামাতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে আপনি 1971 সালের বয়ান ছাড়া আর অন্য কোনো বয়ানও দিতে পারবেন না। বিএনপির বিরুদ্ধে জামাত অনেকগুলো অভিযোগ করছে এবং নানা রকম বক্তব্য বিবৃতি দিচ্ছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে জামাতের বিরুদ্ধে কি বক্তব্য দেওয়া হলো? ওই 1971 সালের ঘটনা। আরেকটা জিনিস বলেছে, তারা ব্যাংক দখল করেছে। এখন ব্যাংকটা হচ্ছে জামাতের ছিল, সেটা অন্য কেউ দখল করে নিয়ে গেছে। এখন 5 আগস্টের পর জামাত তাদের যে সম্পদ সেটা ফিরিয়ে নিয়েছে। এখন এতে আসলে জনগণ কতটা বিরক্ত হবে জামাতের প্রতি, বা বিএনপি তাদের বিরুদ্ধে যে ব্যাংক দখলের অভিযোগটা করছে, এটা আসলে সাধারণ মানুষ এটাকে কতটা খাবে? কিছুই খাবে না। জামাত যদিও বিএনপির জনসমর্থনের তুলনায় প্রায় 3/1 অংশ হয়, কিন্তু এই 5 আগস্টের পর এই যে জনগোষ্ঠীর কথা আমি প্রথমে বললাম, যে যারা এই দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই যে ক্ষমতার দাপট দেখানো, এগুলো পছন্দ করে না, এই জনগোষ্ঠী কিন্তু জামাতের প্রতি আকৃষ্ট হয়েছে। এবং বাংলাদেশে একটা মানুষের একটা ধারণা হচ্ছে যে যেই দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, একটা মানুষের বিরাট অংশ কিন্তু তাদেরকে ভোট দেয়। আর আপনি যদি বিভিন্ন অনলাইন জরিপগুলো যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, তাহলে আওয়ামী লীগ বিরোধী যেই চ্যানেলগুলো রয়েছে, এই প্রত্যেকটা চ্যানেলে জামাত বিএনপির তুলনায় অনেক এগিয়ে, অনেক এগিয়ে। তার মানে কি? তার মানে হচ্ছে বাংলাদেশে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি, এই লোকগুলো আগামী নির্বাচনে জামাতকে চায়, বিএনপিকে চায় না। আর যে লোকগুলো রাজনৈতিক সচেতন, এরা আগামীতে জামাতকে ভোট দেবে, বিএনপিকে না। এখন বলতে পারেন যে এই অনলাইন জরিপে কয়জন অংশগ্রহণ করে, আর এই অনলাইন জরিপ দিয়ে কি আসলে জামাতের যে জনপ্রিয়তা এটা যাচাই করা যাবে? আর গ্রাম অঞ্চলের মানুষগুলো আসলে জামাতকে ভোট দেবে কিনা? তারা কিন্তু ধানের শীষে ভোট দেবে। এর ব্যাখ্যা হিসাবে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যেমন আমার কথাই আমি আপনাদেরকে বলি, আমার ছোট ভাইয়েরা আছে এবং ছোট ভাইয়ের স্ত্রীরা আছে, আবার আমার আব্বা আম্মা আছে, আমার বোন আছে, আমার ভগ্নিপতি আছে, তারপর আমার খালা, নানি, ফুফু, তারপরে আমার যে প্রতিবেশীরা আছে যারা রাজনৈতিক সচেতন না, এই ব্যক্তিগুলোকে আসলে নির্বাচনের দিন কারা প্রভাবিত করে? এই যে আমার মতো যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি আছে, এরা কিন্তু প্রভাবিত করে। এখন যদি আমি আমার প্রতিবেশী যারা রয়েছে, এই লোকগুলোর মধ্যে যারা আসলে রাজনৈতিক সচেতন না, এই লোকগুলোকে যদি আমি গিয়ে অনুরোধ করি যে, বা বলি আগামীতে বিএনপি ক্ষমতায় আসতেছে বা জামাত ক্ষমতায় আসতেছে, তারা কিন্তু আমার কথাকে অনেক বেশি প্রাধান্য দেবে। কারণ তারা মনে করবে এই লোকটা রাজনীতি করে আর রাজনৈতিক সচেতন, অতএব সে জানে কারা ক্ষমতায় আসবে এবং কাদেরকে ভোট দেওয়া উচিত। এবং আমি প্রভাবিত করতে পারি, বিশেষ করে আমার যারা বোন, ভগ্নিপতি, আমার আব্বা আম্মা, আমার ভাই, ভাইয়ের বউ, এদেরকে কিন্তু আমি সরাসরি প্রভাবিত করতে পারি। তারা কিন্তু আমার কথা শুনবে। এখন আমার প্রতিবেশীরাও আমার কথা শুনবে কিনা? সবাই আমার কথা শুনবে না, আর যদি শুনে সেটা আমার ব্যক্তিত্বের উপরে নির্ভর করবে। এখন আমার ব্যক্তিত্বটা কি? যদি এই লোকগুলোর আমি বিভিন্ন সময়ে বিভিন্ন উপকারে আসি, যেমন কোনো লোক বিপদে পড়ে গেছে, তাকে সেই বিপদ থেকে উদ্ধার করা, যেমন কেউ অসুস্থ ছিল, তার রক্তের প্রয়োজন, তাকে রক্ত ব্যবস্থা করে দেওয়া, তারপর সমাজে কিন্তু অনেক রকম সমস্যা থাকে, এই সমস্যাগুলো সমাধান করে দেওয়া, বা দুইটা পরিবারের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব বাজতেছে, তখন আমি গিয়ে আসলে দুই দলকে আসলে মীমাংসা করে দেওয়া এবং দুই দল আমার উপরে সন্তুষ্ট হওয়া, এই জাতীয় কর্মকাণ্ড যদি আমি করে থাকি, তাহলে তারা কিন্তু আমার উপর প্রভাবিত হবে এবং আমার কথাগুলো শুনবে। এখন জামাতের যে নেতাকর্মীরা রয়েছে, এই নেতাকর্মীগুলো আসলে এদেরকে ট্রেনিংয়ে দেওয়া হয় এই সিস্টেম, যে তোমরা প্রতিদিন কয়জনের কাছে যাবে, মানুষের উপকার করবে, সামাজিক কাজ করবে, কতটা তোমরা ইসলামের ইতিহাস পড়েছ, কতটা কোরআন শরীফ পড়েছ, তারপরে মানুষের কি কি উপকার করেছ, এগুলো তারা রিপোর্ট আকারে সবগুলো লিখে রাখে। এখন এই যে জামাতের যে কর্মীগুলো বা তাদের যে রোকনগুলো রয়েছে, এদেরকে যেই পজিশনে আসলে প্রশিক্ষণ দেওয়া হয়,
তাহলে তাদের আশেপাশে যে লোকগুলো আসলে রাজনৈতিক সচেতন না, এই লোকগুলো কিন্তু এদের কাছে প্রভাবিত হবে। আর বিএনপির যে কর্মী বাহিনী, এই কর্মী বাহিনীরা কেমন? এই কর্মী বাহিনীরা হচ্ছে এমন যে ধরেন এই লোকটা বিএনপির ইউনিয়নের সভাপতি হয়েছে বা সেক্রেটারি হয়েছে, তখন সে আশেপাশের যে লোকগুলো আছে এই লোকগুলোকে তার ভাবসাব এমনভাবে দেখাতে চায় যে আমি কিন্তু এখন বিএনপির ইউনিয়নের সেক্রেটারি বা সভাপতি, অতএব আমাকে কিন্তু সালাম দিতে হবে, আমার কথা তোমরা শুনতে হবে, আমাকে একটু ভয় পেতে হবে যে আমি কিন্তু তোমাদের অনেক কিছু করতে পারি। আর পক্ষান্তরে জামাতের যে কর্মীরা, এদের কিন্তু সিস্টেমটা ভিন্ন। এরা যখন আসলে এলাকার ইউনিয়নের দায়িত্ব পায় বা জামাতের যারা ইউনিয়নের দায়িত্বে আছে, এরা দায়িত্ব পাওয়ার পর এরা আরো বেশি নম্র হয়ে যায়। মানে এদেরকে প্রশিক্ষণ এভাবে দেওয়া হয় এবং বিভিন্ন উপকার করার চেষ্টা করে, আর এরা সবার আগে সালাম দেওয়ার চেষ্টা করে। এখন তাদেরকে কে সালাম দিল তারা এটা দেখে না, আগে নিজেরাই সালাম দেওয়ার চেষ্টা করে। এখন এই যে দুইটা বাহিনী, এবং তারা যখন আগামী নির্বাচনের আগে মাঠে কাজ করা শুরু করবে, যারা রাজনৈতিক সচেতন না বা যারা অনলাইনে থাকে না, এই লোকগুলো যখন কাজ করবে, আপনাদের কি মনে হয় জনগণ কাদের কথা শুনবে? এর বাইরে আপনাদেরকে আরো একটা কথা বলি, যেমন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, নির্বাচনের আগে কিন্তু তারা অনেকেই পোস্টার লাগায়, হ্যাম্বেল বিলি করে, মানুষের ধারে ধারে যায়। এই যে তারা মানুষের ধারে ধারে যায়, দেখবেন যে যাদেরকে পোস্টার লাগানোর জন্য দেওয়া হয়, এই লোকগুলো পোস্টার লাগাতে গিয়ে তাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়, যেমন তুমি 1000 পোস্টার লাগাবে, তোমাকে 10,000 টাকা দেওয়া হলো। এরা কি করে, এই 1000 পোস্টারের মধ্যে 300 পোস্টার লাগায়, আর আমার নিজের চোখে দেখা, আর বাকি যেই 700 পোস্টার আছে এগুলোকে এরা মাটির নিচে চাপা দিয়ে দেয় বা কোনো জলাশয়ে ফেলে দেয়, মানে এগুলো লাগায় না। কারণ তাদের হিসাব হচ্ছে যে এই 1000 পোস্টার লাগানি সম্ভব না, 300 লাগিয়েছি, মোটামুটি হয়ে গেছে, আর লাগবে না। আর পক্ষান্তরে জামাতের যে কর্মীরা রয়েছে, এদেরকে কোনো টাকা দেওয়া হয় না, বরঞ্চ এরা নিজেদের পকেট থেকে পয়সা খরচ করে, লাগলে লোক ভাড়া করে, অন্য লোকদেরকে নিজের পকেটের পয়সা দিয়ে হলেও তারা তাদের পোস্টারিং করবে এবং দল থেকে যে নির্দেশনা দিয়েছে সেটা তারা পালন করবে। এখন চিন্তা করেন যে এই প্রক্রিয়া বা এই কর্মী বাহিনী দিয়ে আগামী নির্বাচনে যখন বিএনপি এবং জামাত নির্বাচনের মাঠে নামবে, কারা ক্ষমতায় আসবে? নিশ্চয়ই আপনারা বলবেন যে আপনার কথা অনুযায়ী তো জামাত ক্ষমতায় চলে আসতেছে। হ্যাঁ, আমিও সেটাই মনে করি, কিন্তু এই জামাতের একটা বড় দুর্বলতা রয়েছে, যেটা বিএনপির আছে সেটা জামাতের নেই। যেমন জামাতের কোনো কর্মী বাহিনী কখনো কেন্দ্র দখল করে তারা জিতার চেষ্টা করবে না। এমনকি জামাতের কোনো নেতা যদি সে এক ভোটেও হেরে যায়, সে ওই এক ভোট হার মেনে নিয়ে কিন্তু সে চলে আসতে চাইবে, কারণ তারা জালিয়াতি করে একটা ভোট বাড়িয়ে বা দুইটা ভোট বাড়িয়ে তারা এমপি হওয়ার চেষ্টা করবে না। কিন্তু বিএনপির নেতা কর্মীদের পক্ষ থেকে কিন্তু ভোট কেন্দ্রগুলো দখল করার চেষ্টা করা হবে। যেহেতু এতদিন যাবৎ আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দল প্রায় একই কোয়ালিটি ছিল, তাই তারা দুই দলে কিন্তু কেন্দ্র দখল করার চেষ্টা করতো, আবার একজন যাতে দখল করতে না পারে অন্যজন ঠেকাতো, এবং দুই দল কিন্তু মারামারিতে লিপ্ত হতো, কাটাকাটিতে লিপ্ত হতো। কিন্তু এই বিএনপি এবং জামাতের যে লড়াই হবে, এই লড়াইয়ে বিএনপি চেষ্টা করবে। এখন জামাতের পক্ষ থেকে বা জামাতের যে কর্মী বাহিনীরা রয়েছে, তারা এই জিনিসগুলো আসলে হ্যান্ডেল করতে পারবে কিনা, এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। আরেকটা দুর্বলতা হচ্ছে যে জামাত যেহেতু ইসলামিক দল, তাই ইন্টারন্যাশনালি ভাবে বা অন্যান্য যেই মেকানিজমগুলো রয়েছে, বিভিন্ন রাষ্ট্রের যেই মেকানিজমগুলো থাকে, কোন দলকে জিতানো যায়, কোন দলকে হারানো যায়, এইসব মেকানিজমগুলোতে আসলে জামাতের দুর্বলতা থাকবে, এবং জামাতকে হেয় প্রতিপন্ন করার জন্য অনেকগুলো আপনার ক্রাইটেরিয়া ব্যবহার করা হবে, মিডিয়ার মাধ্যমে হোক বা অন্যান্য চাপ প্রয়োগের মাধ্যমে হোক। এখন এই জিনিসগুলো জামাত কতটা হ্যান্ডেল করতে পারবে সেটাই হচ্ছে দেখার বিষয়। কিন্তু যদি সম্পূর্ণরূপে আগামী নির্বাচন যদি নিরপেক্ষ হয়, আর যদি মাত্র 3 মাস পরেও নির্বাচন হয়, তাহলে কিন্তু বিএনপি কখনো পাবলিকের ভোটে ক্ষমতায় আসতে পারবে না। বিএনপির খেলা কিন্তু এখানেই ফাইনাল। আর এই কারণে বিএনপির নেতারা এখন এই যে উল্টাপাল্টা যে বক্তব্য দিচ্ছে এগুলো দিচ্ছে, এবং তারেক রহমান বলতে বাধ্য হয়েছে যে তোমরা যদি এইসব কর্মগুলো করো আর অন্য দল যদি ক্ষমতায় চলে আসে, এটা কি দলের জন্য বা তোমাদের জন্য ভালো হবে কিনা, এটা এমনি এমনি বলেনি। বিএনপি জানে
যে আগামী নির্বাচনে তারা লিগেল ভোটে আর পাশ করতে পারবে না, কিন্তু তাদের পাশ করার সম্ভাবনা ছিল এবং তাদের সমর্থনও ছিল। কিন্তু 5ই আগস্টের পর তারেক রহমানের যে কর্মী বাহিনী, এই কর্মী বাহিনী তাদের জনসমর্থন ধরে রাখতে পারেনি। সম্মানিত দর্শক, আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আগামী নির্বাচনে পেয়ার নির্বাচন হলে আসলে কারা ক্ষমতায় আসতে যাচ্ছে। আমার আগামী ভিডিও হচ্ছে যে জামাত ক্ষমতায় আসলেও তারা কি আসলে ইসলামিক যে শরিয়া আইন এটা বাস্তবায়ন করতে পারবে কিনা, বা এটা সম্ভব কিনা, বা বাংলাদেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে শরিয়া আইন প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব কিনা, এবং জামাত সেই চেষ্টা আসলেই করবে কিনা, এই বিষয় নিয়ে আমার পরবর্তী ভিডিও আসতেছে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।